সেটা হলো জর্জ বার্কলে তোমাদের আজকে পড়াবো। অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের দর্শন তোমাদের আজকে পড়ানো হবে। তো বার্কলের দর্শন পড়তে গেলে না, যে কোনো দর্শন পড়তে গেলে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি তার জীবনী সম্পর্কে বা তার কি লেখাগুলো রয়েছে, রচনাবলী সম্পর্কে সেটা জানতে হয়। জানার পরে তারপরে সিলেবাসে যা আছে, যেরকম আছে সেরকম আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো প্রথমেই বলি যে বার্কলে হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনে তিনি একজন কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি আইরিশ দার্শনিক। এই যে বার্কলে, তিনি হচ্ছে আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতা। বার্কলে তার দর্শনে তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি হচ্ছে আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতাকে বার্কলে। আর কি না, বার্কলে তিনি কিন্তু জড়বাদের তীব্র বিরোধিতা করেছে। তিনি জড়বাদের তীব্র বিরোধিতা করে বলেন যে জড় পদার্থের কিন্তু কোনো অস্তিত্ব নেই, জড় পদার্থের কোনো অস্তিত্ব নেই। কি আছে না, আছে কেবল স্পিরিট বা আত্মা বা মন এবং তার ধারণা, এই দুটো হচ্ছে বাস্তব। তার দর্শনের একটা মেন বাক্য হলো এসেইস্ট পারসিভাই, টু বি ইজ টু বি পারসিভড। অর্থাৎ যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তাকে প্রত্যক্ষ করা যাবে, এবং এর মধ্যে দিয়ে তিনি কিন্তু আত্মগত ভাববাদের প্রতিষ্ঠা করেছে। তার উল্লেখযোগ্য যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে, সেই গ্রন্থগুলোর মধ্যে অ্যাকচুয়াল যেটা পরীক্ষায় পড়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটা হচ্ছে এ ট্রিটিস কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ। এইটাই বেশি জিজ্ঞাসা করা হয়, দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ, এই বইটা কার। আর বার্কলের দর্শন সম্পর্কে আমরা যে জানতে পারি না, তার এই বইটা থেকেই জানতে পারি। দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ, এই বইটা থেকে আমরা বার্কলের দর্শন সম্পর্কে জানি। এছাড়াও আরেকটা বই রয়েছে, সে বইটা হচ্ছে থ্রি ডায়ালগস বিটুইন হাইলাস অ্যান্ড ফিলোনিয়াস বলে একটা বই রয়েছে, কিন্তু সেটা সম্পর্কে এত বেশি আমাদের দার্শনিক তত্ত্ব আমরা পড়ি না। কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের পড়তে হয় বার্কলের দর্শন সম্পর্কে, সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ। এইটা হচ্ছে তার দর্শন সংক্রান্ত বই, এবং সেইখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় যে এই বইটা কার। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে জর্জ বার্কলে তিনি হচ্ছেন পাশ্চাত্য দর্শনে আমরা দেখছি অভিজ্ঞতাবাদী, এবং তিনি হচ্ছে একজন আইরিশ দার্শনিক, এবং তিনি হচ্ছে আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতা। তিনি জড়বাদের তীব্র বিরোধিতা করেছে। তিনি বলেছেন জড় পদার্থের কোনো অস্তিত্ব নেই, আছে কি মন এবং মনের ধারণা। তো এইটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একটা বিখ্যাত তার নীতি দিয়েছেন, সেটা কি, এবং যেখানে তিনি বলছেন যদি কোনো কিছু থেকে থাকে তাহলে তাকে কিন্তু প্রত্যক্ষের মাধ্যমে জানা যাবে। হ্যাঁ, তো এইবার আমাদের কিন্তু তার দর্শনে যে সমস্ত দার্শনিক তত্ত্বগুলো আছে সেইগুলো জানতে হয়। এবার দার্শনিক তত্ত্ব কি রয়েছে, কোনগুলো, কোন টপিকগুলো আমাদের পড়তে হয়, কোন টপিকগুলো আমাদের জানতে হয়। বার্কলের দর্শনে অ্যাকচুয়াল যেগুলো পড়তে হয়, যেগুলো জানতে হয়, সেটা হচ্ছে বার্কলে যে জড়বাদকে খণ্ডন করেছে, সেটা যেটা সিলেবাসের মধ্যে রয়েছে, বার্কলের জড়বাদ খণ্ডন। তারপরে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যে তিনি যে বিমূর্ত ধারণার সমালোচনা করেছে। হ্যাঁ, বিমূর্ত ধারণার যে সমালোচনা করেছে সেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আর কি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তিনি যে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্যটাকে যে অস্বীকার করেছে সেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আর কি সিলেবাসের মধ্যে রয়েছে না, তিনি যে এসিয়েস্ট পার্সিফাই অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই যে কথাটা বলছে, এই যে প্রিন্সিপালটা দিয়েছে, এইটা একটা আলোচনার বিষয়। আর কি না, আর হচ্ছে বার্কলের দর্শনে ঈশ্বরের স্থান, ঈশ্বরের ভূমিকা, সেটা। হ্যাঁ, তো আর কি আলোচনার বিষয় রয়েছে বার্কলের দর্শনে না, বার্কলের দর্শনে তিনি যে অহং সর্বস্ব দোষ নিয়ে আলোচনা করেছেন। আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে অহং সর্বস্ব দোষের যে উত্থাপন হয়েছে সেইটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, সে মধ্যে পড়তে হবে।
তো বিষয়গুলো আমি এক ধাপ থেকে আস্তে আস্তে করে বলবো, তোমরা হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করবে। যে জায়গায় বুঝতে না পারবে সে জায়গায় আমাকে বলবে, আমি সে জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কানেকশানের প্রবলেম হয় সেটা তোমরা হচ্ছে আবার কি বলা যায়, রেকর্ডিং থেকে একটু শুনে নেবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমত বার্কলের যে পরিচয় সেটা আমরা জানলাম। প্রথমেই যেটা বার্কলে তার দর্শনে করেছে, তিনি করেছেন কি না রিজেকশন অফ ম্যাটেরিয়ালিজম। তিনি হচ্ছে বার্কলে কি করেছেন না জড় পদার্থ কি তিনি কি করে খণ্ডন করেছে, জড় পদার্থের অস্তিত্বকে তিনি মানছেন না। এবার কেন মানছেন না তার কতগুলো তিনি যুক্তি দিয়েছেন, সেইগুলো আমাদের আস্তে আস্তে পড়তে হয়। তাহলে আমরা দেখছি যে জর্জ বার্কলে হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনে একজন বিশিষ্ট সাবজেক্টিভ আইডিয়ালিজম, যেটাকে আমরা বলছি আত্মগত ভাববাদ। হ্যাঁ, সাবজেক্টিভ আইডিয়ালিজম বা আত্মগত ভাববাদের তিনি হচ্ছে প্রবক্তা। তিনি হচ্ছে জড়বাদের তীব্র বিরোধিতা করে বলেন যে জড় পদার্থ নামে কোনো বিষয়বস্তুর স্বাধীন সত্তা কিন্তু নেই। যাকে আমরা জড় পদার্থ বলছি তার কিন্তু স্বাধীন সত্তা নেই। তার মতে সমস্ত বস্তুই হচ্ছে কি না মনের ধারণা, এবং কোনো বস্তু, হ্যাঁ, সেটা প্রত্যক্ষ ছাড়া কিন্তু তার অস্তিত্ব থাকতে পারে না। যে কোনো বস্তু সেটা কিন্তু প্রত্যক্ষ ছাড়া কিন্তু অস্তিত্বশীল হতে পারে না। মানে বস্তু আছে মানে সেটাকে প্রত্যক্ষ করা যাবে। এইটা হচ্ছে কি বার্কলের মতবাদ। বার্কলে হচ্ছে জড়বাদকে খণ্ডন করছে। এবার কথা হচ্ছে যে বার্কলে জড়বাদকে কেন খণ্ডন করছে, জড়বাদটা কি সেটা জানতে হবে, তাই না? আমি জড়বাদকে খণ্ডন করছি, বার্কলের যে তিনি যে জড়বাদের কথা বলছেন সেটাকে যে খণ্ডন করছেন, তাহলে প্রথমেই আমাকে জড়বাদটা কি জানতে হবে। জড়বাদটা কি? দেখো, জড়বাদ হচ্ছে সেই মতবাদ যার মানে জড়বাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদ অনুসারে কি না জড় পদার্থের মন ও চেতনা থেকে কিন্তু তার একটা আলাদা এক্সিস্টেন্স বা অস্তিত্ব রয়েছে। অর্থাৎ মনোনিরপেক্ষভাবে জড়ের বা ম্যাটারের স্বাধীন কিন্তু অস্তিত্ব রয়েছে। সেই জড় পদার্থটাকে মানুষ উপলব্ধ করুক, মানে অর্থাৎ মানুষ হচ্ছে সেটাকে জানুক বা না জানুক, তার কিন্তু অস্তিত্ব আছে। অর্থাৎ সেই জড় পদার্থের অস্তিত্বটা আমার জানা বা না জানার উপর নির্ভর করে না। বার্কলে বলেন এই যে জড় পদার্থের যে ধারণা, এই ধারণাটা হচ্ছে ভ্রান্ত। না কেন ভ্রান্ত? না কারণ এইটা হচ্ছে আমরা উপলব্ধির মাধ্যমে, এইটা হচ্ছে আমরা প্রত্যক্ষের মাধ্যমে আমরা পাই না। সেই কারণে এর কিন্তু অস্তিত্বটাকে আমরা প্রমাণ করতে পারি না। যেহেতু সেটাকে আমরা প্রত্যক্ষ দ্বারা পাই না, সেহেতু তার অস্তিত্বকেও আমরা প্রমাণ করতে পারি না। এই কারণে নাকি জড় পদার্থ নেই, জড় পদার্থ এই কারণে নেই। ক্লিয়ার? এবার প্রথম কথা হচ্ছে বার্কলে তার দর্শনে বলছে যে যদি কোনো কিছু থেকে থাকে, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু তাকে প্রত্যক্ষ করা যাবে। অর্থাৎ অস্তিত্ব মানেই হচ্ছে কি উপলব্ধি হওয়া বা প্রত্যক্ষনীয়তা। যেটার উপস্থিতি রয়েছে, যেটার অস্তিত্ব রয়েছে সেটাকে প্রত্যক্ষ করা যাবে। এর দ্বারা বার্কলে হচ্ছে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, হ্যাঁ, সেটার দ্বারা বার্কলে বোঝাতে চেয়েছেন কি না কোনো বস্তু তখনই বিদ্যমান যখন তা কোনো মনের দ্বারা উপলব্ধি হয়। উপলব্ধিহীন কোনো বস্তুর কিন্তু অস্তিত্ব কল্পনা করা যায় না। মানে যার অস্তিত্ব রয়েছে সেটাকে প্রত্যক্ষ করা যাবে, যার অস্তিত্ব নেই সেটাকে প্রত্যক্ষ করা যাবে না। এমন কোনো বিষয়বস্তু থাকতে পারে না যেটার অস্তিত্ব জগতে রয়েছে কিন্তু সেটাকে প্রত্যক্ষ করা যায় না, এরকম বিষয়বস্তু কিন্তু থাকতে পারে না। তো এই কথা বলার মধ্যে দিয়ে বার্কলে বিভিন্ন যুক্তির মধ্যে দিয়ে খণ্ডন করার চেষ্টা করছেন যে জড় পদার্থ বলে কিছু নেই। তাহলে আমি এতক্ষণ কিন্তু কি বললাম, জড়বাদটা কি বললাম। এবার জড়বাদটা কি বলার পরে বার্কলে যে জড়বাদটাকে মানছেন না, তিনি যে বলছেন কেবলমাত্র রয়েছে কি না মন আর মনের ধারণা,
হ্যাঁ, সেই বিষয়টা আমি বলছি। এবং তিনি যে বলছেন যেটার অস্তিত্ব রয়েছে সেটা প্রত্যক্ষ করা যাবে, এইটা আমি জাস্ট বলেছি। এবার আমরা কিন্তু যুক্তিগুলো একটুর পর একটা, একটার পর একটা আমরা বুঝবো, যুক্তিগুলো কিন্তু বুঝবো যে তিনি কিভাবে দেখানোর চেষ্টা করছেন যে জড় পদার্থ বলে কিছু নেই। দেখো, ১ম যুক্তি হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতার যুক্তি। প্রত্যক্ষ অভিজ্ঞতার যুক্তি মানে? বার্কলে বলছেন যে আমরা কখনো কিন্তু কোনো জড় পদার্থকে প্রত্যক্ষ করি না। আমরা কখনো কিন্তু কোনো জড় পদার্থকে প্রত্যক্ষ করি না। তাহলে আমরা কেবল কি প্রত্যক্ষ করি? বলছে আমরা কেবল বস্তুর গুণগুলোকে উপলব্ধ করি। আমরা কি করি? না কেবল বস্তুর, স্লাইডটা দেখা যাচ্ছে? আমরা কেবল বস্তুর গুণগুলোকে উপলব্ধি করি। কিরকম? বলছে যখন আমি কিছুকে দেখি তখন তার রং, তার গন্ধ, তার স্বাদ, হ্যাঁ? শব্দ, স্পর্শ, আকৃতি এইগুলো দেখতে পাই। আর এই গুণগুলো আমাদের মনে কি? না একটা ধারণা বা একটা আইডিয়া হিসাবে কিন্তু উপস্থিত হয়। অতএব গুণের অতিরিক্ত কোনো জড় পদার্থের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই। বলছে যখন আমরা একটা হুম গোলাপ দেখি, তখন তার লাল রং, তার হচ্ছে সুগন্ধ, তার কোমল যে স্পর্শ, এইগুলো কিন্তু আমরা অনুভব করি। কিন্তু স্বাধীন জড় পদার্থ বলে আলাদা হুম কোনো কিছু কিন্তু আমরা অনুভব করি না। হ্যাঁ, আলাদা গোলাপ বলে কিন্তু আর কিছু হয় না। এইভাবে বার্কলে বলছেন যে প্রত্যক্ষ অভিজ্ঞতা আর যুক্তির দ্বারা তিনি দেখানোর চেষ্টা করছেন যে আহ জড় পদার্থ বলে কিছু নেই। এরপর বার্কলে বলছেন যে যাকে আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছি, যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে যেটাকে বিমূর্ত ধারণা বলছে, বিমূর্ত ধারণা বলছে সেটাও কিন্তু নেই। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, হ্যাঁ, এই জড়দ্রব্য এইগুলো কিন্তু লক স্বীকার করে। ক্লিয়ার? বার্কলে কিন্তু হ্যাঁ এই বিমূর্ত ধারণাকে স্বীকার করে না। লক কি বলেন? লক বলেন যে মানুষের মনে একটা সাধারণ ধারণা বা বিমূর্ত ধারণা কিন্তু মানুষ গঠন করে, সেটা কিন্তু আছেই। কিন্তু বার্কলে এই বিমূর্ত আইডিয়াটাকে বা যেটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেটাকে কিন্তু তিনি অস্বীকার করছেন। কেন? কেন অস্বীকার করছে? কারণ বার্কলে বলছেন যে মানুষের প্রত্যেক ধারণাই কিন্তু নির্দিষ্ট। আমরা ধরো এই যে মানুষের ধারণা, রাম সাম যদু মধু, এই যে এদের যে ধারণা, বলছে এই ধারণাগুলো কি? না সব নির্দিষ্ট ধারণা, সব পার্টিকুলার ধারণা। বলছে কোনো সাধারণ বা বিমূর্ত সাধারণ ধারণা বাস্তবে কল্পনা করা যায় না। কিরকম? বলছে যখন আমরা ত্রিভুজ কল্পনা করি, সাপোজ ধরো ত্রিভুজ, বলছে যখন আমরা ত্রিভুজ কল্পনা করি তখন হচ্ছে সমবাহু, সেটা সমদ্বিবাহু না বিষমবাহু, হ্যাঁ, কোনো না কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজের ধারণা কিন্তু মনে আসে, মানে বিশিষ্ট ত্রিভুজের ধারণা কিন্তু মনে আসে। একটি সাধারণ ত্রিভুজ কল্পনা করা কিন্তু অসম্ভব। হ্যাঁ, কে বলছে? বার্কলি বলছে এই কারণে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা বিমূর্ত আম, কি বলা যায় ধারণা বলে কিন্তু কোনো ধারণা হয় না। বলছে যখনই মানুষের ধারণা হয় তখন রাম সাম যদু মধু এইরকম একটা মানুষের ধারণা, হ্যাঁ, আমার মনে আসে। কিন্তু এরকম কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব সেটা কিরকম এরকম কোনো ধারণা কিন্তু আমাদের মনে আসে না। কে বলছে? বার্কলে বলছে এইভাবে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বাস্তবে নেই, সেটা তিনি বললেন। এবং তিনি এও বললেন যে বস্তুর মধ্যে যে গুণ রয়েছে, একটা প্রাইমারি গুণ, প্রাইমারি কোয়ালিটি, একটা সেকেন্ডারি কোয়ালিটি, অর্থাৎ মুখ্য গুণ এবং গৌণ গুণ, এই যে দু প্রকার গুণ, হ্যাঁ, বলছে এই যে দু প্রকার গুণ, এই গুণ আর এই গুণের মধ্যে যে পার্থক্য, সেইটা কিন্তু লক খণ্ডন করছে। কি বলছেন? লক বলছেন যে জড়দ্রব্য খণ্ডন করতে গিয়ে তিনি বলছেন যে গুণ দু প্রকার, একটা প্রাইমারি কোয়ালিটি, একটা সেকেন্ডারি কোয়ালিটি। হুম, কিরকম? না প্রাইমারি কোয়ালিটি বা মুখ্য গুণ হচ্ছে বিস্তৃতি, আকার, আয়তন, হ্যাঁ, এই ওজন, গতি, সংখ্যা, এইগুলো কি? এগুলো মুখ্য গুণ, এগুলো বস্তুর নিজস্ব গুণ। এই কথাটা কে বলে? লক। হ্যাঁ, আরো লক কি বলে? না রং, গন্ধ, স্বাদ, হ্যাঁ, শব্দ, বর্ণ, এইগুলো কি?
এইগুলো হচ্ছে গৌণ গুণ, অর্থাৎ সেগুলো বস্তুর নিজস্ব গুণ নয়, ব্যক্তি কর্তৃক বস্তুতে আরোপিত এক প্রকার গুণ। হুম কিন্তু বার্কলে বলছেন যে এই যে দু প্রকার গুণ, এই দু প্রকার গুণই কিন্তু উপলব্ধির ওপর নির্ভর করে। এগুলো কি? উপলব্ধি নির্ভর। উপলব্ধি নির্ভর মানে ধারণার উপর নির্ভর করে। বলছে যেমন রং মনের ওপর নির্ভরশীল, তেমনি আকৃতি, বিস্তার, হ্যাঁ, এইগুলো কিন্তু আমার কার ওপর নির্ভরশীল? উপলব্ধি বা ধারণার উপর নির্ভরশীল। তাই এই দুই ধরনের গুণের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। পরে পরে আমরা আস্তে আস্তে দেখবো তিনি যে কিভাবে মুখ্য গুণ গৌণ গুণের পার্থক্যকে অস্বীকার করেছে। এখন জাস্ট আমি সেই পয়েন্টগুলো বলছি যেই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে তিনি জড় দ্রব্যের অস্তিত্বটা খণ্ডন করার চেষ্টা করছে। তাহলে যাকে আমরা গুণ বলছি সেই গুণের যে অস্তিত্ব, হ্যাঁ, যেটা আমার বস্তুগত গুণ বলছি, সেইগুলোকেও তিনি কি বলছে? যে মনের ধারণা, হ্যাঁ, মনের উপলব্ধি। এবার বার্কলে বলছেন যে জড় পদার্থ, যাকে আমরা জড় পদার্থ বলছি, সেই জড় পদার্থটা না অজ্ঞেয়। জড় পদার্থটি কি না অজ্ঞেয়। না কেন অজ্ঞেয়? না বার্কলের মতে যদি কোনো জড় পদার্থকে প্রত্যক্ষ বা অনুভব করা না যায়, যদি কোনো জড় পদার্থকে যদি প্রত্যক্ষ করা না যায় বা তাকে যদি অনুভব করা না যায়, তবে তার অস্তিত্ব সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করা অসম্ভব। জড় পদার্থের জ্ঞান লাভ করতে গেলে তাকে প্রত্যক্ষ সিদ্ধ হতে হবে, অর্থাৎ তার প্রত্যক্ষ হতে হবে। কিন্তু আমি বলছি জড় পদার্থ আছে কিন্তু তাকে প্রত্যক্ষ করা যায় না, হ্যাঁ, এরকমটা হতে পারে না। বার্কলে বলছেন যদি কোনো জড় পদার্থকে প্রত্যক্ষ বা অনুভব করা না যায়, তাহলে কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব নয়। যে সত্তাকে জানা যায় না তার অস্তিত্ব স্বীকার করাটাও উচিত নয়, সেটা অযৌক্তিক। বার্কলে বলছে যে সত্তাকে বা যেসব বিষয় যে বিষয়বস্তুকে, হ্যাঁ, কি বলা যায়, প্রত্যক্ষ দ্বারা জানা যায় না, হ্যাঁ, সেটা স্বীকার করা হচ্ছে অযৌক্তিক। এবার বার্কলে আবার বলছেন জড় পদার্থের অস্তিত্বকে খণ্ডন করতে গিয়ে বা জড় পদার্থকে খণ্ডন করতে গিয়ে বলছে জড় পদার্থ একটা অপ্রয়োজনীয় ধারণা। এই যে জড় পদার্থের ধারণা, আমরা যে বলি ইট কাঠ বালি পাথর মানুষ গরু ছাগল, এই যে ধরো যেটাকে আমরা জড় পদার্থ হিসেবে স্বীকার করি, বলছে সেই জড় পদার্থ একটা অপ্রয়োজনীয় ধারণা। না কেন অপ্রয়োজনীয় ধারণা? কেন ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স বা জড় পদার্থ সেটা অপ্রয়োজনীয় ধারণা কেন? না বার্কলের মতে জগতের ব্যাখ্যা করার জন্য জড় পদার্থ কিন্তু কল্পনা করার কোনো দরকার নেই। না কেন? অ্যাকচুয়াল জগতের ব্যাখ্যা করার জন্যই তো আমরা জড় পদার্থকে টেনে আনি, তাই না? বলছে জগতের ব্যাখ্যা করার জন্য জড় পদার্থকে টেনে আনার কোনো দরকার নেই। না কেন দরকার নেই? বলছে মন এবং ধারণা এর সাহায্যে কিন্তু, মন আর মনের ধারণা এই দুটার সাহায্যে কিন্তু আমাদের যত অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাকে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব। তাই আমাদের এই বাস্তব জীবনের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করার জন্য ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স কি বা জড় দ্রব্যকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এটা একটা অপ্রয়োজনীয় এবং কাল্পনিক ধারণা, যেটাকে আমরা জড় পদার্থ বলছি। অর্থাৎ বার্কলে মন এবং মনের ধারণার সাহায্যে সমগ্র জগৎটাকে ব্যাখ্যা করা সম্ভব বলে তিনি দাবি করছেন। সেই জগৎকে ব্যাখ্যা করার জন্য জড় পদার্থকে স্বীকার করার কোনো দরকার নেই বলে তিনি দাবি করছেন। এবার আর কি বলছে? আর বলছে যে বস্তু, যাকে আমরা বস্তু বলি, যেটাকে আমরা বস্তু বলছি, জড় পদার্থ না, যেটাকে আমরা বস্তু বলছি, ইট কাঠ বালি পাথর, এই যে বস্তু যাকে আমরা বস্তু বলছি, সে বস্তুটা তাহলে আসলে কি? বলছে বস্তুটা আসলে ধারণার সমষ্টি। বস্তুটা আসলে কি? ধারণার সমষ্টি, বান্ডেল অফ আইডিয়া, ধারণার সমষ্টি। বার্কলের মত অনুসারে কোনো বস্তুর কিন্তু স্বাধীন সত্তা নয়, কোনো বস্তু কিন্তু স্বাধীন সত্তা নয়, বস্তুটা স্বতন্ত্র এরকম নয়, বরং কি বলছে একটা বস্তু মানেই সেটা হচ্ছে অনেকগুলো ধারণার সমষ্টি। কিরকম? বলছে যেমন ধরো আম, বলছে আম বলতে আমরা কি বুঝি? বলছে আম বলতে বুঝি সেটা হচ্ছে হলুদ রঙের, সেটা হচ্ছে মিষ্টি স্বাদ, তার একটা বিশেষ গন্ধ রয়েছে, সেটা হচ্ছে তার স্পর্শ, ধরো পাকা আম যদি হয় সেটা নরম স্পর্শ, হ্যাঁ, তার একটা নির্দিষ্ট আকৃতি রয়েছে। বলছে এই যে গুণগুলোর বাইরে আম নামে কোনো স্বাধীন জড় পদার্থ কিন্তু নেই বা থাকে না। তাহলে এই যে হলুদ রং, এই যে মিষ্টি স্বাদ, এই যে বিশেষ গন্ধ, এই যে তার
নরম স্পর্শ, এই যে তার আকৃতি, এইগুলোই নিয়ে, এই বান্ডেল অফ আইডিয়াস নিয়েই কিন্তু যেটা তৈরি হয় সেটাই বস্তু। হুম এবার বার্কলে আরো বলছেন যে উপলব্ধির বাইরে, হ্যাঁ, উপলব্ধির বাইরে কিন্তু কোনো বস্তু নেই। বার্কলের মতে কেউ যদি এমন কোনো বস্তুর কথা চিন্তা করে, ধরো কেউ এগুলো চিন্তা করলো, হ্যাঁ, যে এমন কোনো বস্তুর কথা সে কেউ যদি চিন্তা করে যাকে কেউ উপলব্ধি করতে পারছে না, মানে জগতে কেউ উপলব্ধি করতে পারছে না, কিন্তু সে নিজে উপলব্ধি করতে পারছে, তাহলে সেই চিন্তার মুহূর্তে কিন্তু বস্তুটি তার নিজের মন দ্বারা কিন্তু উপলব্ধি হচ্ছে। তাই উপলব্ধির বাইরে কোনো বস্তুর কিন্তু অস্তিত্ব কল্পনা করা যায় না, সেটা হচ্ছে যুক্তিসঙ্গত নয়। ধরো তুমি বলছো যে আমি উপলব্ধি করতে পারছি, আমি চিন্তা করতে পারছি, জড় পদার্থ আছে, তাহলে তোমার উপলব্ধি অনুসারে আছে, ক্লিয়ার, মানে তোমার মনের ধারণা রূপে আছে, এইটা হচ্ছে কথা। কিন্তু বার্কলে বলছে যেটাকে উপলব্ধি করা যায়, যে বস্তুটাকে হচ্ছে তোমার মন হচ্ছে উপলব্ধি করতে পারে, বলছে সেই উপলব্ধি অনুসারে বিষয়বস্তুটার অস্তিত্ব আছে। কিন্তু উপলব্ধির বাইরে এমন কোনো বিষয় থাকতে পারে না, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমি উপলব্ধি করতে পারছি না কিন্তু সেটা আছে, এরকম হতে পারে না। উপলব্ধি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে কিন্তু প্রত্যক্ষ, এখানে বোঝাচ্ছে ধারণা। যার ধারণা তোমার মনে আছে, তার অস্তিত্ব আছে। যার ধারণা তোমার মনে নেই, তার অস্তিত্ব নেই। সেইটা হচ্ছে কল্পনা। সেই বিষয়বস্তুটা কি না, কল্পনা। তো এইভাবে বার্কলে এই সমস্ত যুক্তির মধ্যে দিয়ে বার্কলে খণ্ডন করার চেষ্টা করেছে, দেখিয়েছে যে জড়দ্রব্য বলে কিছু নেই। জড়দ্রব্য বলে কিছু নেই মানে যে জড়দ্রব্যকে আমরা মনে করি বা আমরা বলি যে তার মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে, অর্থাৎ আমি জানলেও অস্তিত্ব আছে, আমি না জানলেও অস্তিত্ব রয়েছে, আমার জানা বা না জানার উপরে জড়দ্রব্যের বা জড় পদার্থের অস্তিত্ব নির্ভর করে না, সেইটা কিন্তু বার্কলে অস্বীকার করলেন। এবার প্রথম কথা হচ্ছে, তাহলে বার্কলে যদি জড় পদার্থকে অস্বীকার করে তাহলে আছেটা কি জগতে? বার্কলে যদি জড় পদার্থকে অস্বীকার করে তাহলে জগতে আছেটা কি? আছে যেটা বার্কলের মত অনুসারে, বার্কলে বলেন, বার্কলের মতে বাস্তবে মাত্র দু ধরনের সত্তা আছে, দুটি সত্তা আছে। কি কি দুটি সত্তা? সেই দুটি সত্তা হচ্ছে, এক কি না আত্মা, যেটাকে বলে স্পিরিট, হ্যাঁ, যে সত্তা হচ্ছে কি করে না ধারণাটা উপলব্ধি করে, চিন্তা করে, সেটাকেই কিন্তু স্পিরিট বলা হয় বা আত্মা বলা হয়। এবং এই আত্মার বা এই মনের তার বৈশিষ্ট্যটা কি না চেতনা, হ্যাঁ, তার হচ্ছে বৈশিষ্ট্য, সে সক্রিয়, সে হচ্ছে উপলব্ধিকারী, সে হচ্ছে চিন্তাশীল। আর কি রয়েছে? আর যে ধারণা রয়েছে, যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আইডিয়া বা ধারণা। এই আইডিয়া বা ধারণাটা কি বলছে? আত্মার দ্বারা উপলব্ধ সমস্ত অনুভূত অভিজ্ঞতাকেই কিন্তু বলা হয় ধারণা বা আইডিয়া। এই আইডিয়া বা ধারণাটা হচ্ছে অচেতন, নিষ্ক্রিয়, এবং সেটা উপলব্ধির বিষয়, এবং সেটা কার উপর নির্ভর করে না আত্মার উপরে নির্ভর করে। তাহলে এই দুটো বিষয় কিন্তু কে স্বীকার করছে না বার্কলে স্বীকার করছে। বার্কলে জড়দ্রব্যটাকে অস্বীকার করে তিনি তাহলে কি স্বীকার করলেন না দুটি বিষয় স্বীকার করলেন, একটা স্পিরিট আর একটা হচ্ছে আইডিয়া। এই দুটোকে তিনি স্বীকার করছেন, বলছে জগতে কি রয়েছে মন এবং তার ধারণা। তাহলে মন কি আর ধারণা কি, এই দুটো বিষয়কে তিনি স্বীকার করছেন, মনকে তিনি স্পিরিট বলছেন। যাই হোক, এরপরে বার্কলে তার দর্শনে জড়দ্রব্যকে তো তিনি অস্বীকার করলেন, জড় পদার্থকে। এবার বিমূর্ত ধারণা, যেটাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছি, সেইটাকে কিন্তু বার্কলে অস্বীকার করছে, সেই জড়দ্রব্যটাকে কিন্তু তিনি অস্বীকার করছে। তাহলে সেই জড়দ্রব্যটা কি, কাকে বলে, সেইগুলো কিন্তু আমাদের জেনেছি। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তিনি বিমূর্ত ধারণা বলতে কি বুঝিয়েছেন, যে বিমূর্ত ধারণাকে তিনি যে খণ্ডন করলেন, সেই বিমূর্ত ধারণা বলতে তিনি কি বুঝিয়েছেন। দেখো, বিমূর্ত ধারণার কথা কিন্তু জন লক স্বীকার করে। জন লক মনে করতেন যে মানুষের মন বিশেষ বিশেষ বস্তু থেকে, মানে বিশেষ বিশেষ বস্তুর উপর নির্ভর করে একটা সাধারণ বৈশিষ্ট্য গ্রহণ করে, সেইটাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলা হয়, যেটা প্লেটোও স্বীকার করে।
যে বিশেষ বিশেষ মানুষের মধ্যে যে মনুষ্যত্বের ধারণা রয়েছে সেইটা হচ্ছে বিমূর্ত, মানে সেটা হচ্ছে ধারণা, প্রকৃত ধারণা। বিমূর্ত ধারণাটাকে প্লেটো প্রকৃত ধারণা বলেছিল। কিন্তু এইখানে আমরা দেখছি লকও কিন্তু বিমূর্ত ধারণাকে স্বীকার করছে। এই যে বিশেষ বিশেষ কি বলা যায়, মানুষের মধ্যে সাধারণভাবে যে বৈশিষ্ট্যটা থাকে সেটাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা বিমূর্ত ধারণা বলছে, এবং মানুষ কিন্তু সেটা গঠন করতে পারে, কে বলছে? লক। কিন্তু বার্কলে তিনি কিন্তু এই যে বা বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বার্কলে কিন্তু সেটাকে স্বীকার করছে না, তিনি সম্পূর্ণভাবে এটাকে অস্বীকার করেন। তার মতে বিমূর্ত ধারণা কি না, সেটা মানুষের মনের সৃষ্টি নয়। কি করে না, মানুষের সমস্ত যে ধারণা, সেই ধারণাগুলো কিন্তু সব বিশেষ ধারণা, সেগুলো কিন্তু পার্টিকুলার কি বলা যায় আইডিয়া। এমন কোন ধারণা মানুষের মনে থাকতে পারে না যেটা কিনা বিমূর্ত। হ্যাঁ, এই কারণে তিনি বলছেন এই বিমূর্ত ধারণা কিন্তু মন সৃষ্টি করে না, মনের সৃষ্ট নয়। তো এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটাকে বিমূর্ত ধারণা বলছি, সেই বিমূর্ত ধারণাটা আসলে কি না, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে একটি সাধারণ ধারণাকে বোঝায়। সাধারণ ধারণা যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কিন্তু নির্দেশ করে না। সেটা কোনটাকে নির্দেশ করে? এটা হচ্ছে একটি শ্রেণীর সকল সদস্যকে, একটা সাধারণ বৈশিষ্ট্যকে প্রকাশ করে। যখন আমি মানুষ বলছি তখন কিন্তু বিশেষ কোনো মানুষকে বলছি না, হ্যাঁ, সমস্ত মানুষকে বোঝাচ্ছি। যখন আমি গাছ বলছি তখন কোনো বিশেষ কোনো গাছকে বলছি না, সমস্ত গাছকে বোঝাচ্ছি। যখন আমি ত্রিভুজ বলছি বিশেষ কোনো ত্রিভুজকে আমি বোঝাচ্ছি না, সমস্ত ত্রিভুজকে বোঝাচ্ছি। এই যে মানুষ, গাছ, ত্রিভুজ, এই যে কথাগুলো আমি শব্দগুলো বলছি, এইগুলো কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে না। এটা কাকে নির্দেশ করছে না, একটা শ্রেণীকে, হ্যাঁ, একটা শ্রেণীর সকল সদস্যকে বোঝাচ্ছে। সেটাকেই কিন্তু বলছে বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। বার্কলে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা বিমূর্ত ধারণার সমালোচনা করছে। কেন কেন সমালোচনা করছে, কি জন্য করছে? দেখো, বার্কলে বলছেন যে মানুষের সমস্ত ধারণাই কিন্তু বিশেষ। কে বলছে? বার্কলে বলছে মানুষের সমস্ত ধারণাটাই কি না, সমস্ত ধারণাই কিন্তু সেটা বিশেষ ধারণা। বার্কলের মতে মানুষের মনে যে কোনো ধারণাই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ধারণা। কোনো ধারণাই সম্পূর্ণ সাধারণ ধারণা হতে পারে না। আমাদের মনে যত ধারণা আছে সে ধারণাগুলো হচ্ছে সব বিশিষ্ট ধারণা, বিশেষ বস্তুর ধারণা, সামান্যের ধারণা নয়। মানুষ কল্পনা করলে একজন নির্দিষ্ট মানুষের কথা কিন্তু মনে আসে, কোনো সাধারণ মানুষ কিন্তু কল্পনা করা যায় না। তোমাকে যদি এক্ষুনি কল্পনা করতে বলা হয় তুমি মানুষ এরকম একটা জিনিসের কথা কল্পনা করো যেটা বলতে জগতের সব মানুষকে বোঝায়, তুমি কিন্তু কল্পনা করতে পারবে না। বার্কলে বলছে তুমি কিন্তু কল্পনা করতে পারবে না, তুমি কিন্তু তার ধারণা গঠন করতে পারবে না। তুমি কার ধারণা গঠন করতে পারবে? যখন তোমার মানুষের কথা বলবে তুমি তোমার মনে একটা বিশেষ কোনো মানুষের ধারণা আসবে, সেটা বলছে বার্কলে। আর কি বলছে, যদি তোমাকে একটা সাধারণ ত্রিভুজের কল্পনা করতে বলা হয়, হ্যাঁ, ত্রিভুজ ধারণাটাকে তো, শুধু ত্রিভুজের ধারণাটাকে তো সামান্য ধারণা বলে, কিন্তু যদি তোমাকে ত্রিভুজের ধারণা গঠন করতে বলা হয় তুমি কিন্তু কোনো সাধারণ ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের ধারণা সমস্ত ত্রিভুজের মধ্যে বিদ্যমান, হ্যাঁ, যেটাকে ত্রিভুজত্ব বলছে, এরকম ত্রিভুজের ধারণা গঠন করা কিন্তু অসম্ভব। লক কিন্তু বলেন যে এরকম ত্রিভুজের একটা বিমূর্ত ধারণা কিন্তু গঠন করা সম্ভব। কিন্তু বার্কলে বলেন এই একটা ত্রিভুজের ধারণা গঠন করা অসম্ভব যে ত্রিভুজ কিন্তু একটা সাধারণ ত্রিভুজ, যে ত্রিভুজ জগতে বাকি সমস্ত ত্রিভুজকে কি বলা যায় প্রতিনিধিত্ব করে, এরকম ত্রিভুজের ধারণা অসম্ভব। বলছে ত্রিভুজের যখনই আমাকে কল্পনা করতে বলা হয় তখন হয় আমি সেটা সমবাহু বা সমদ্বিবাহু বা সেটা বিষমবাহু, হ্যাঁ, বলছে এরকম কোনো সাধারণ ত্রিভুজের কি বলে সরি বিশেষ ত্রিভুজের অস্তিত্ব কিন্তু আমি মনে আমার ধারণাটা গঠন হয়, কিন্তু সাধারণ ত্রিভুজের কিন্তু কল্পনা করা যায় না। এই কারণে এরকম বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কিন্তু স্বীকার করা যায় না। আবার বার্কলে এও বলছেন
যে উপলব্ধির বাইরে তো কোনো ধারণা নেই। যদি কোনো ধারণা থেকে থাকে তাকে উপলব্ধি করা যাবে, আর যদি কোনো ধারণা না থাকে তাকে উপলব্ধি করা যাবে না। তাহলে বার্কলে দেখাচ্ছেন যে মানুষের সমস্ত জ্ঞান কিন্তু নির্ভর করে কার উপরে? না, সেটা নির্ভর করে ইন্দ্রিয় অনুভূতির উপরে। তিনি যেহেতু অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাহলে ইন্দ্রিয় অনুভূতির ওপর সেটা নির্ভর করে। বলছে ইন্দ্রিয়ে যা ধরা পড়ে তা কিন্তু সব সময়ের জন্য বিশেষ বিষয়বস্তু ধরা পড়ে, অর্থাৎ পার্টিকুলার বিষয়বস্তু ধরা পড়ে। তাই বিমূর্ত ধারণা কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু হয় না, যেটাকে আমরা সামান্য বলছি। এই বিমূর্ত ধারণার কিন্তু কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় না। আবার যেটাকে আমরা বিমূর্ত ধারণা বলছি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছি, বলছে সেটা ভাষার অপব্যবহার বা অপব্যাখ্যা থেকে কিন্তু এই বিমূর্ত ধারণার উৎপত্তি হয়। ভাষার বিভ্রান্তি থেকে হ্যাঁ এই বিমূর্ত ধারণার কিন্তু উৎপত্তিটা হয়। বার্কলের মত অনুসারে এই যে বিমূর্ত ধারণা, সেটা কিন্তু তার কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। কি না, ভাষার সাধারণ শব্দ ব্যবহার করতে গিয়ে কিন্তু মানুষ ভুল করে মনে করে যে একটা সাধারণ ধারণা রয়েছে, কিন্তু এই ভাষার ভুলের জন্য সামান্য ধারণা আছে বলে কিন্তু আমরা মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে এরকম কিন্তু সাধারণ ধারণা বলে কিছু নেই, বিদ্যমান নেই। বলছে গাছ শব্দটি অনেক ধরনের গাছকে বোঝাতে ব্যবহৃত হয়, তাই বলে সাধারণ গাছ নামে কিন্তু আলাদা কোনো ধারণা বাস্তবে নেই। মানে যে গাছ হচ্ছে সমস্ত গাছকে রিপ্রেজেন্ট করে এরকম ধারণা কিন্তু থাকতে পারে না। যদি থাকতো তাহলে তার উপলব্ধি আমার হতো, তার প্রত্যক্ষ আমার হতো। যেহেতু হয়নি সেহেতু তার অস্তিত্ব নেই। আবার বার্কলে বলছেন এই যে বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কথা আমি যে বলছি, বলছে এই ধারণাটা অপ্রয়োজনীয়। না, কেন অপ্রয়োজনীয়? বার্কলের মতে জ্ঞান অর্জনের জন্য কিন্তু অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কোনো প্রয়োজন নেই। নির্দিষ্ট পার্টিকুলার ধারণার মাধ্যমে আমরা কিন্তু সাধারণ শব্দ ব্যবহার করতে পারি। আর তার জন্য কিন্তু এই বিমূর্ত ধারণাকে স্বীকার করা অযৌক্তিক। এই বিমূর্ত ধারণা যেটাকে আমরা বলছি সেইটাকে কিন্তু স্বীকার করার কোনো প্রয়োজন নেই। বিমূর্ত ধারণাকে স্বীকার না করেও আমরা বিশেষ বিষয়বস্তুর মধ্যে দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। বার্কলে বলছেন যে মানুষের সমস্ত ধারণাই কিন্তু বিশেষ। আমরা তো মানুষ, আমাদের যত ধারণা জগতে গঠিত হয় সেগুলো কিন্তু সব বিশেষ, কারণ বিশেষের উপলব্ধি হয়, বিশেষের ধারণা আমার হয়, সেই কারণে তার অস্তিত্ব আছে। আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলে কিন্তু কোনো বাস্তব মানসিক ধারণা কিন্তু আমাদের নেই। সাধারণ শব্দ, অর্থাৎ যেটাকে আমরা জেনারেল টার্ম বলছি, হ্যাঁ, সেই সাধারণ শব্দের সাধারণ ধারণা কিন্তু আমাদের হয় না। যেটাকে আমরা বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছি, সেটা একটা ভাষাগত বিভ্রান্তির ফল। কে বলছে? বার্কলে। যেমন গরু বলতে, হ্যাঁ, গরু বললে আমাদের মনে কিন্তু নির্দিষ্ট একটা গরুর ছবি আসে, কিন্তু কোনো সাধারণ গরুর কল্পনা আমরা কিন্তু করি না। এমন কোনো ধারণার কল্পনা করি না যেখানে জগতে সব গরু উপলব্ধি থাকবে, এরকম গরুর কল্পনা কিন্তু করি না। বার্কলে বলছে যখন আমরা আম এই শব্দটা বলি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের মনে একটা নির্দিষ্ট আম, তার রং, তার স্বাদ, তার আকৃতি আমাদের মনে আসে। কোনো বিমূর্ত আমের কল্পনা কিন্তু আমাদের মনে আসে না। যখন আমরা ত্রিভুজের কল্পনা করি তখন আমাদের মনে বিশেষ কোনো ত্রিভুজের, অর্থাৎ সেটা সমবাহু বা সমদ্বিবাহু বা বিষমবাহু, এরকম একটা নির্দিষ্ট ত্রিভুজের ধারণা মনে আসে। কোনো কিন্তু কি বলা যায়, সামান্য ত্রিভুজের ধারণা মনে আসে না। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দেখছি যে বার্কলে তিনি বিমূর্ত জড়দ্রব্যের এবং জড়দ্রব্যের অস্তিত্ব কিন্তু খণ্ডন করছে। এরপরে লক তিনি যে দু প্রকার গুণের কথা বলেছিলেন, মুখ্য গুণ এবং গৌণ গুণ, এবং এই মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে তিনি পার্থক্যও স্বীকার করেছিলেন। তিনি মুখ্য গুণকে বস্তুর নিজস্ব গুণ এবং গৌণ গুণকে ব্যক্তি কর্তৃক বস্তুতে আরোপিত গুণ হিসাবে তিনি স্বীকার করেছিলেন, সেটাকেও কিন্তু তিনি অস্বীকার করেছেন। তিনি মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে যে পার্থক্য সেটাকে তিনি অস্বীকার করেছিলেন। এবার কোন কোন যুক্তিতে তিনি এই মুখ্য গুণ গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছে সেটা কিন্তু আমরা জানব।
বাবু দাঁড়াও। পড়াশোনা করছো বাবু? কষ্ট হচ্ছে কেন? কার কষ্ট হচ্ছে? তাহলে কি বললাম, লগ হচ্ছে এই মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে যে পার্থক্য সেটাকে কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং তিনি কি বলেছিলেন লগ, যে আমরা কেবলমাত্র গুণকে জানতে পারি, হ্যাঁ, কিন্তু গুণের যে আশ্রয়, যে যেটা বস্তু, যেটা দ্রব্য, সেটাকে কিন্তু আমরা জানতে পারি না, কিন্তু সেটার অস্তিত্ব রয়েছে। কে বলেছিল? লগ। কিন্তু বার্কলে তিনি দেখ প্রথমেই এসে বলছে যে যে জড় দ্রব্য, হ্যাঁ, যেটা গুণের অতিরিক্ত হিসেবে স্বীকার করছেন লক, সেটাকে তিনি প্রথমেই অস্বীকার করলেন, খণ্ডন করলেন। এরপরে এসছে তিনি গুণের কাছে। গুণের কাছে এসে বলছে যে এই যে লগ মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য স্বীকার বা পার্থক্যকে স্বীকার করেছে, সেই পার্থক্যটা কিন্তু আসলে বলে কোনো পার্থক্য হয় না। অর্থাৎ সমস্ত গুণকেই তিনি মনোগত বলছেন। কারণ আমরা তো প্রথমেই শুরুতেই পড়েছি, কি পড়েছি, যে তার মত অনুসারে দুটি সত্তা আছে, দুটি জিনিস, কি, একটা মন যেটাকে স্পিরিট বলছে, আর একটা ধারণা, এই দুটো বিষয়। এবার কি বলছেন বার্কলে, দেখো, লক কিন্তু বলছে যে বস্তুর দুটো গুণ, একটা মুখ্য গুণ যেটাকে প্রাইমারি কোয়ালিটি বলছে, আর একটা হচ্ছে গৌণ গুণ, যেটাকে গৌণ গুণ বা সেকেন্ডারি কোয়ালিটি বলছে। বার্কলে কিন্তু এই যে বিভাজন সেটাকে তিনি গ্রহণ করছেন না। তিনি কি বলছেন, তার মতে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে মৌলিক কিন্তু কোনো পার্থক্য নেই, উভয় প্রকার গুণই কিন্তু মনের ওপর নির্ভরশীল। হুম এবং তিনি যুক্তির মাধ্যমে হুম তিনি এই মুখ্য গুণ গৌণ গুণের পার্থক্যকে অস্বীকার করেছেন। এবং তিনি জড়বাদকে খণ্ডন করতে গিয়ে আমরা কিন্তু এই পয়েন্ট পেয়েছিলাম, যে কি বলতো, যে মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে যে পার্থক্য সেটাকে তিনি অস্বীকার করেছে। প্রথমত তিনি বলছেন যে মুখ্য গুণ বলতে বোঝায় কি গুণকে, না মুখ্য গুণ বলতে এতদিন বলতে লক বলে এসেছিল কি, না মুখ্য গুণ হচ্ছে, প্রাইমারি কোয়ালিটি হচ্ছে বস্তুর অবিচ্ছেদ্য গুণ, যেটা হচ্ছে বস্তুর নিজস্ব ধর্ম, যেটা হচ্ছে স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয় না, যেটা হচ্ছে যার উদাহরণ হিসেবে বলা হচ্ছিল বিস্তৃতি, আকার, আয়তন, ওজন, হ্যাঁ, সংখ্যা, গতি, স্থিতি, দৃঢ়তা, এইগুলো হচ্ছে কি, না মুখ্য গুণ। আর গৌণ গুণ হিসাবে, না গৌণ গুণ কি, না যে গুণ ইন্দ্রিয় এবং মনের ওপর আহ, নির্ভর করে, হ্যাঁ, অনুভূত হয়, যেটা অর্থাৎ যেটা স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, সেটাকে গৌণ গুণ বলছে। এবার এই যে গৌণ গুণ, এই গৌণ গুণের উদাহরণ হিসেবে আমরা পেয়েছিলাম রং, গন্ধ, স্বাদ, হ্যাঁ, এইগুলোকে আমরা পেয়েছিলাম মুখ্য গুণ, সরি, গৌণ গুণের হিসাবে, উদাহরণ হিসাবে। এবার বার্কলে বলছেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে কোয়ালিটি, এইগুলো যে পার্থক্য বা এইগুলো যে আলাদা আলাদা করা হয়েছে, এইটা কিন্তু ঠিক নয়। না কেন ঠিক নয়? বলছে এই মুখ্য গুণ এবং গৌণ গুণ দুটোই কিন্তু আমার ধারণার উপর নির্ভর করে, ধারণার উপরে মানে উপলব্ধির উপরে। বার্কলের মতে প্রাইমারি এবং সেকেন্ডারি বা মুখ্য গুণ এবং গৌণ গুণ উভয় গুণই কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায়। দুটো গুণকে আমরা কার মাধ্যমে জানতে পারি? না ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি। যেহেতু উভয়ের উপলব্ধির ওপর নির্ভর করে, দুটো মুখ্য গুণ এবং গৌণ গুণ দুটো গুণই আমার উপলব্ধির ওপর নির্ভর করে, তাই এই দুটো গুণের মধ্যে একটা গুণকে বস্তুনিষ্ঠ এবং আর একটা গুণকে, হ্যাঁ, কি বলা যায়, বস্তুনিষ্ঠ নয় এমন বলা যায় না। ঠিক আছে, বলছে এই মুখ্য গুণকে তো বস্তুনিষ্ঠ, আর একটা গুণকে তো আত্মনিষ্ঠ বলেছিল, হ্যাঁ, মানে একটা গুণকে হচ্ছে বস্তুগত, একটা গুণকে মনোগত বলেছিল। বলছে যেহেতু উভয় প্রকার গুণই হচ্ছে, বার্কলে বলছে উভয় প্রকার গুণই হচ্ছে আমার উপলব্ধির উপর নির্ভর করে, সেই কারণে একটাকে বস্তুনিষ্ঠ আর একটাকে বস্তুনিষ্ঠ নয় এমন বলা যায় না। এবার এই যে প্রাইমারি কোয়ালিটি যেটাকে মুখ্য গুণ বলছি, এই মুখ্য গুণ কিন্তু কি, না মানসিক অভিজ্ঞতা। কিরকম? বলছে বিস্তৃতি, আকৃতি বা গতি,
বলছে এসব কিন্তু আমার মনের মাধ্যমেই উপলব্ধি হয়, উপলব্ধি ছাড়া এগুলোর কিন্তু কোনো অর্থ নেই। তাই এগুলি হচ্ছে কি সেকেন্ডারি বা গৌণ গুণের মতো, এইগুলো হচ্ছে মনের উপর নির্ভর করে। বলছে এই যে মুখ্য গুণ যেটাকে বস্তুর নিজস্ব গুণ বলছেন লক, সেই গুণটা কখনো কিন্তু গৌণ গুণ থেকে পৃথক নয়। কেন পৃথক নয়? বলছে বাস্তবে কোনো বস্তুর আকৃতি, তার বিস্তৃতি, তার গতি, হ্যাঁ, আমরা কিন্তু তার রং, স্পর্শ এবং গুণ, এই যে গুণগুলো, এই গুণগুলো ছাড়া কিন্তু আমরা উপলব্ধ করতে পারি না। অর্থাৎ এমন কোনো আমরা বস্তু বা বিস্তার আমরা কল্পনা করতে পারি না যেটার মধ্যে রং নেই, যেটার মধ্যে স্পর্শ নেই, হ্যাঁ, এরকম কিন্তু থাকতে পারে না। অর্থাৎ মুখ্য গুণ কিন্তু বস্তু গুণের সঙ্গে সম্পর্কযুক্ত এক প্রকার গুণ, হ্যাঁ। অর্থাৎ প্রাইমারি কোয়ালিটি বা মুখ্য গুণ সব সময় কিন্তু গৌণ গুণের সঙ্গে যুক্ত থাকে। কিরকম? বলছে যেমন ধরো একটা লাল বল আমি দেখলাম, হ্যাঁ, আমরা কিন্তু একই সঙ্গে সেটা লাল রং, সেটা গোলাকার, তার আকার, তার অবস্থান, এইগুলো কিন্তু উপলব্ধি করি। কেবলমাত্র গোলাকার আকৃতি আলাদা করে কিন্তু আমরা উপলব্ধি আমাদের করা সম্ভব নয়। তাহলে মুখ্য গুণের সঙ্গে গৌণ গুণটা কিন্তু জড়িয়ে থাকে, হ্যাঁ। শুধুমাত্র গৌণ গুণ বাদ দিয়ে শুধু মুখ্য গুণ এরকম হতে পারে না। আবার এই যে গুণের যে পরিবর্তন, সেটা কিন্তু পর্যবেক্ষকের উপর নির্ভর করে। পর্যবেক্ষকের উপর নির্ভর করে মানে মানে একই বস্তু বিভিন্ন ব্যক্তির কাছে কিন্তু বিভিন্ন রকমের মনে হতে পারে। কিরকম? যেমন দূরের একটা বস্তু ছোট, আবার কাছের একই বস্তু কিন্তু বড় দেখায়। তাহলে একটা বস্তু ছোট দেখাচ্ছে, একটা বস্তু যে বড় দেখাচ্ছে, মানে তার যে আকার, হুম, কি বলেছিল লক? যে যেটা মুখ্য গুণ, হ্যাঁ, সেটা অপরিবর্তনীয় বলেছিল না? যেটা মুখ্য গুণ সেটা অপরিবর্তনীয়। তাহলে এই যে আকার, তাহলে কারোর কাছে সেটা এক এক জায়গা থেকে সেটা ছোট দেখাচ্ছে, এক জায়গা থেকে বড় দেখাচ্ছে। তাহলে সেটাও তো পরিবর্তিত হচ্ছে। বার্কলে বলছে। বলছে যদি প্রাইমারি কোয়ালিটি সত্যিই বস্তুর নিজস্ব ধর্ম হতো, তাহলে এরকম পরিবর্তন ঘটতো না। একই খাওয়ার, একই জিনিস, আমার একজনের খেতে ভালো লাগে, আরেকজনের খেতে ভালো লাগে না, হ্যাঁ। বলছে একই জিনিস, কারোর কাছে সেটা ওজন, আকার, আয়তন, ওজনটা কারোর কাছে হালকা, কারোর কাছে ভারী। তাহলে যদি মুখ্য গুণ বস্তু নিজস্ব গুণ হতো, তাহলে সবার কাছে সমান হতো। কিন্তু এই যে পার্থক্য হচ্ছে, এর দ্বারা এটা বোঝা যায় যে সেটা মুখ্য গুণটাও সেটা পরিবর্তনশীল, গৌণ গুণের মতো। বলছে উপলব্ধি ছাড়া কোনো গুণের অস্তিত্ব নেই। উপলব্ধি ছাড়া কোনো গুণের অস্তিত্ব নেই মানে? বলছে কোনো গুণকে উপলব্ধি না করলে তার অস্তিত্বের কথা বলা কিন্তু অর্থহীন। মানে যদি কোনো গুণ থেকে থাকে, তার কিন্তু উপলব্ধি বা তার ধারণা আমার হবে। তাই প্রাইমারি কোয়ালিটি এবং সেকেন্ডারি কোয়ালিটি উভয়ের কিন্তু আমার উপলব্ধি হয়। সেইগুলো কিন্তু নির্ভর করে আমার উপলব্ধির ওপর, অর্থাৎ আমার ধারণার উপরই। সেই কারণে ধারণাটা আছে, হ্যাঁ, কিন্তু ধারণার অতিরিক্ত রূপে কোনো গুণ বস্তুগত এরকম গুণ থাকতে পারে না, কারণ বস্তুই যেহেতু নেই। তাহলে সব গুণ কি না মনোগত। বলছে একটা টেবিলকে আমরা হচ্ছে কি বাদামি রঙের একটা টেবিলকে আমরা দেখি কি বাদামি রঙের, সেটা চার কোণে, মানে চার চার কোণের সেটা টেবিল, এবং তার একটা আকার আছে বলে আমরা জানি, তাই তো? কিন্তু এখানে যে রং এবং যে আকৃতি, সেটা কিন্তু একই সঙ্গে আমার উপলব্ধি হয়, এবং আলাদা করে কোনো একটার কিন্তু আমার উপলব্ধি হয় না। কোনো একটা আমি শুধুমাত্র রংটা দেখলাম, চার কোণ যেটা সেটা দেখলাম না, এরকম কিন্তু আমাদের হয় না। আমরা কিন্তু মুখ্য গুণ গৌণ গুণকে দুটো একসঙ্গে উপলব্ধি আমরা করি, দুটোকে আলাদা করে কিন্তু উপলব্ধি করি না। বলছে আবার দূর থেকে একটা গাড়ি কি ছোট দেখায়, কাছে এলে সেটা আবার বড় দেখায়, হ্যাঁ। অর্থাৎ আকার সেটা পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করে, সে কোন জায়গায় থেকে বস্তুটাকে দেখছে, দূর থেকে দেখছে না কাছ থেকে দেখছে। তাহলে কি এই যেটাকে আমরা মুখ্য গুণ বলছি, যেটাকে গৌণ গুণ বলছি, সেগুলো কার উপর নির্ভর করছে? ব্যক্তির মনের উপর, ব্যক্তির ধারণার উপর, ব্যক্তির উপলব্ধির উপর, হ্যাঁ। তাহলে এইভাবে বার্কলে দেখানোর চেষ্টা করছেন যে মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, হ্যাঁ। তাহলে এই মুখ্য গুণ আর গৌণ গুণ যেটাকে বলছি, সব গুণই হচ্ছে কি না মনোগত, সব গুণই কি ধারণাগত, সব গুণই কি না উপলব্ধিগত।
সেটা উপলব্ধির মধ্যে দিয়ে আমরা জানতে পারি। আর যার উপলব্ধি হয় সেটা অস্তিত্ব আছে, যার উপলব্ধি হয় না তার অস্তিত্ব নেই। এই কারণে বার্কলে তার দর্শনে কি বলছে না এসে ইস্ট পারসিফি কথা বলছে। এসে ইস্ট পারসিফি মানেটা কি? জর্জ বার্কলে তার দর্শনে এইটা হচ্ছে মূল নীতি। যেমন দেকার্তের দর্শনে হ্যাঁ কজিটো আর্গো সাম এইটা মূল নীতি, বার্কলের দর্শনে কিন্তু এসিস্ট পার্সিপে এটা কিন্তু মূল নীতি। তো এই যে কি বলা যায়, এটা একটা ল্যাটিন শব্দ, তিনি এই শব্দের মধ্যে দিয়ে এইটার মধ্যে এই নীতির মাধ্যমে তিনি কি না জড়বাদকে খণ্ডন করে আত্মগত ভাববাদের প্রতিষ্ঠা করছে। আত্মগত ভাববাদটা কি সেইটা আমাদের জানতে হবে। এইবার বার্কলে তাহলে আমরা দেখছি যে এসিস্ট পার্সিপাই এই এই নীতি তত্ত্বের মাধ্যমে এই মূল নীতির মাধ্যমে তিনি কিন্তু জড়বাদকে খণ্ডন করছে। এসিস্ট পার্সিপাই এটা একটা কি না ল্যাটিন শব্দগুচ্ছ, এইটার ইংরেজি মানেটা কি না টু বি ইজ টু বি পারসিভড, টু বি ইজ টু বি পারসিভড, অর্থাৎ অস্তিত্ব মানেই কিন্তু প্রত্যক্ষনীয়তা, অস্তিত্ব মানেই কিন্তু উপলব্ধি হওয়া। অর্থাৎ কোনো বস্তুর অস্তিত্ব তখনই আছে যখন কোনো চেতন সত্তা দ্বারা সেটা কিন্তু উপলব্ধি হয় বা প্রত্যক্ষ হয়। যদি কোনো চেতন সত্তা সেটাকে প্রত্যক্ষ করে তাহলে তার অস্তিত্ব আছে, যদি প্রত্যক্ষ না করে তাহলে তার অস্তিত্ব নেই। এই বার্কলে যে তার দর্শনে এসিস্ট পার্সিপাইয়ের কথা বলছেন, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে বার্কলে কি বলছে, বলছে উপলব্ধি ছাড়া, উপলব্ধি মানে কিন্তু এটা এখানে কিন্তু ধারণা, ধারণা ছাড়া বস্তুর কিন্তু অস্তিত্ব নেই। ধারণা ছাড়া বস্তুর অস্তিত্ব নেই মানে বার্কলের মত অনুসারে কোনো বস্তু যদি কোনো মনের দ্বারা উপলব্ধ না হয় অর্থাৎ প্রত্যক্ষ না হয় তবে তার অস্তিত্বের কথা বলাটাই অর্থহীন। তাই বস্তুর অস্তিত্ব সম্পূর্ণরূপে ধারণার উপর নির্ভরশীল, উপলব্ধির উপর নির্ভরশীল। তাহলে যেটাকে আমরা বস্তু বলছি সেটা আসলে কি না বস্তু হচ্ছে বান্ডেল অফ আইডিয়া। বস্তুটা কি না ধারণার সমষ্টি, ধারণার গুচ্ছ। বস্তু হচ্ছে কোনো স্বাধীন জড় পদার্থ নয়। বস্তুটা কি বস্তু হলো বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য ধারণার সমষ্টি। উদাহরণ হিসাবে আমি তোমাদের যে বলছিলাম যে একটা আম, সে আম মানেটা কি সেটা তার হলুদ বর্ণ, তার মিষ্টি স্বাদ, তার গন্ধ, হ্যাঁ এইগুলো মিলে একটা আম হয়। তাহলে জড় পদার্থের কিন্তু কোনো স্বাধীন অস্তিত্ব নেই বার্কলে বলছেন। এবং আছেটা কি না আমরা কেবল ধারণাকে উপলব্ধি করতে পারি, জড় পদার্থ কখনোই কিন্তু উপলব্ধি করতে পারি না, এই কারণে জড় পদার্থ অস্তিত্ব নেই। এবং বার্কলে বলছেন আত্মা হচ্ছে উপলব্ধিকারী। এই যে বিষয়বস্তু ধারণা যে আমাদের হয়, ধারণার মাধ্যমে যে আমাদের জ্ঞান হয়, তাহলে সেই ধারণাটা হয় কার দ্বারা না আত্মার দ্বারা, মনের দ্বারা, স্পিরিটের দ্বারা কিন্তু উপলব্ধি হয়। ধারণাগুলো কিন্তু নিজে কিছু উপলব্ধি করতে পারে না, আত্মা বা মন কি করে সেই ধারণাগুলোকে উপলব্ধি করে। সেই কারণে তিনি বলেন যে স্পিরিট হচ্ছে সক্রিয়, মানে আত্মা বা মন হচ্ছে সক্রিয় এবং আইডিয়া হচ্ছে কি নিষ্ক্রিয়। হলো বার্কলে বলছেন যে বার্কলের দর্শনে মূল নীতিটা কি না এসিস্ট পার্সিপাই এটা হচ্ছে মূল নীতি। তার দ্বারা তিনি কি করেছেন জড়বাদকে খণ্ডন করেছে, আর কি করেছে না তিনি হচ্ছে আত্মগত ভাববাদীর তিনি প্রতিষ্ঠা করেছে। আত্মগত ভাববাদটা কি? আত্মগত ভাববাদ হচ্ছে যে মতবাদে বলা হয় যে জগতে আমি আছি, আমি মানে আমার মন আছে এবং মনের ধারণা আছে। যে মতবাদে বলা হয় আমি আছি এবং আমার মনের ধারণা আছে, এছাড়া জগতে আর কিছু নেই, সেই মতবাদকে বলা হয় আত্মগত ভাববাদ। আত্মগত ভাববাদ কি জানার আগে জানতে হবে ভাববাদ কি। ভাববাদ কি না যে মতবাদে বাহ্য জগতের বা বাহ্য জড় বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয় না, যে মতবাদ অনুসারে বাহ্য জগতের বা বাহ্য জড় বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয় না। অর্থাৎ বলা হয় যে আমি জানলে বস্তুর অস্তিত্ব আছে, আমি না জানলে বস্তুর অস্তিত্ব নেই। অর্থাৎ বস্তুর অস্তিত্বটা নির্ভর করে কার ওপরে? বস্তুর অস্তিত্ব নির্ভর করে আমার জানা বা আমার না জানার উপরে। আমি যদি জানি তাহলে বস্তুর অস্তিত্ব আছে, আমি যদি না জানি তাহলে বস্তুর অস্তিত্ব নেই। এটা হচ্ছে ভাববাদ। আর আত্মগত ভাববাদ কি না যে মতবাদে বলা হয় জগতে কেবল আমি আছি এবং আমার মনের ধারণা আছে,
এছাড়া জগতে কিছু নেই, সেইটা হচ্ছে আত্মগত ভাববাদ। এবং এই আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বার্কলের তত্ত্ব, হ্যাঁ, বার্কলের এই যে ভাববাদী তত্ত্ব, সেটা কিন্তু অহং সর্বস্ব দোষে দুষ্ট হয়। অহং সর্বস্ব দোষ কি? যে মতবাদে বলা হয় যে আমি সব, মানে জগতের অস্তিত্বটা, হ্যাঁ, ব্যাখ্যা করা হয় কি না আমার শুধুমাত্র আমার মনের ধারণা রূপে। আমি জানলে আছে, আমি না জানলে নেই। যদি বলা হয় আমি জানলে বস্তুর অস্তিত্ব আছে, হ্যাঁ, তাতে কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু আমি জানলে শুধু বস্তুর অস্তিত্ব আছে, আমি না জানলে বস্তুর অস্তিত্ব নেই, যখন এরকম বলা হয় তখন কিন্তু দোষ হয়। সেই দোষটা কি না অহং সর্বস্ব দোষ। তো বার্কলে তার দর্শনে এই আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে অহং সর্বস্ব দোষ হচ্ছে, সেইটাকে নিরাকরণ করার জন্য, সেইটাকে দূর করার জন্য তিনি কিন্তু তার দর্শনে ঈশ্বরের কথা নিয়ে এলেন। রোল অফ গডের কথা, অর্থাৎ ঈশ্বরের যে ধারণার কথা, ঈশ্বরের ভূমিকার কথা তিনি তার দর্শনে নিয়ে এলো। ঈশ্বরের স্থানের কথা তিনি নিয়ে এলো তার দর্শনে। এবার আমরা দেখছি যে বার্কলের দর্শনটা এমন এক প্রকার দর্শন, সেখানে কিন্তু বার্কলে দেখাচ্ছেন যে জড় বিষয়বস্তু নেই, আছে কেবল কি না মন আর মনের ধারণা। তাহলে জগতে যদি কেবল মন আর মনের ধারণা থাকে, তাহলে এমন অনেক বিষয়বস্তু আছে যেটা আমি জানি, আমার মন জানে, কিন্তু এমন অনেক বিষয়বস্তুর ধারণা আছে যেটা তো আমার মন জানে না। তাই বলে কি তার বিষয়বস্তুর অস্তিত্ব নেই? বলছে তার বিষয়বস্তুর অস্তিত্ব নেই তো কি হয়েছে? সেটা তো আমি না জানলে তো কি হয়েছে? অন্য মন তো জানে, অপর মনের ধারণা রূপে তো তার অস্তিত্ব রয়েছে। আবার বার্কলেকে যখন প্রশ্ন করা হলো যে জগতে এমন অনেক ধারণা রয়েছে যেগুলো আমি জানি না, অর্থাৎ আমার মনের ধারণা বা আমার মনে তার উপলব্ধি হয় না, বা অন্য মনও সেটাকে উপলব্ধি করতে পারে না, তাই বলে কি তার অস্তিত্ব নেই? তখন বার্কলে কিন্তু তার দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কথা, হ্যাঁ, ঈশ্বরের অবস্থানের কথা তিনি বললেন। তিনি এইটা বলেন যে জগতে যত ধারণা আছে, সেই ধারণাগুলো সৃষ্টিকর্তা হচ্ছে কে? ঈশ্বর। আর ঈশ্বর যেহেতু সমস্ত ধারণার সৃষ্টিকর্তা, সেহেতু ঈশ্বরের মনে হুম সমস্ত বিষয়বস্তুর ধারণা রয়েছে, আর তার কারণ রূপী সেইটাও অস্তিত্বশীল। এইভাবে কিন্তু বার্কলি তার দর্শনে অহং সর্বস্ব দোষ থেকে দূর করার চেষ্টা করেছে, এবং আত্মগত ভাববাদটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এবার আমরা কিন্তু একটু জানবো এই যে ঈশ্বরের স্থান সম্পর্কে, আমরা একটু জানবো। দেখো, বার্কলে কিন্তু তার দর্শনে ঈশ্বরকে একটা গুরুত্বপূর্ণ স্থান তিনি দিয়েছেন। বার্কলের মত অনুসারে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেটাকে প্রত্যক্ষ করা যাবে তার অস্তিত্ব আছে, অর্থাৎ যার উপলব্ধি হবে তার অস্তিত্ব আছে, যার উপলব্ধি হবে না তার অস্তিত্ব নেই। তাহলে এই তত্ত্ব অনুযায়ী, হ্যাঁ, কোনো বস্তুর অস্তিত্ব তখনই থাকে যখন তা কোনো চেতন সত্তা দ্বারা উপলব্ধি হয়। কিন্তু মানুষ সব সময় সব বিষয়বস্তুকে কিন্তু উপলব্ধি করতে পারে না। মানুষের মানুষ কিন্তু সব সময় সব বিষয়বস্তুকে উপলব্ধি করতে পারে না। তাই এই জগতের এই যে ধারাবাহিক অস্তিত্ব, সেইটাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু বার্কলে তার দর্শনে ঈশ্বরের কথা বলেছে। ঈশ্বরকে কিন্তু না স্বীকার করলে কিন্তু এই ধারাবাহিক জগতের ব্যাখ্যা করা যাবে না, কারণ এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেটা কিন্তু কি বলা যায়, মানুষ সবসময় উপলব্ধি করতে পারে না। এবার কথা হচ্ছে যে বার্কলে যে তার দর্শনে ঈশ্বরের কথা বলছে, ঈশ্বরটা কি? বার্কলের মতে ঈশ্বর হচ্ছে অসীম, সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং চিরন্তন চেতন সত্তা, যিনি সর্বদা সমগ্র জগৎকে কিন্তু কি করে? উপলব্ধি করে, এবং জগতের এই যে ধারাবাহিক অস্তিত্ব, সেটাকে কিন্তু তিনি বজায় রাখে। তাহলে বার্কলের মতে ঈশ্বর কি? বার্কলের মতে ঈশ্বর হচ্ছে সর্বজ্ঞ, সর্বশক্তিমান, হ্যাঁ, তিনি হচ্ছে চিরন্তন চেতন সত্তা। কে? ঈশ্বর। ঈশ্বর হচ্ছে চিরন্তন চেতন সত্তা, যিনি হচ্ছে কি করে? সর্বদা সমগ্র জগৎকে উপলব্ধি করে, এবং জগতের এই যে ধারাবাহিক অস্তিত্ব, সেটাকে কিন্তু তিনি বজায় রাখার চেষ্টা করে। এবার বার্কলের দর্শনে ঈশ্বরের ভূমিকাতে তিনি বলছেন যে জগতের এই যে ধারাবাহিক অস্তিত্ব, সেটাকে রক্ষা করার জন্য কিন্তু ঈশ্বরকে লাগবে। কেন কেন বার্কলে তার দর্শনে ঈশ্বরের কথা বললেন? কেন ঈশ্বরকে টেনে আনলেন? না, ঈশ্বরকে টেনে নিয়ে আসার কারণ হচ্ছে জগতের ধারাবাহিক অস্তিত্বটাকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে কিন্তু ঈশ্বরকে লাগবে। না কেন? না, মানুষ কিন্তু সব সময় সব বিষয়বস্তুকে উপলব্ধি করতে পারে না, কিন্তু বস্তুগুলো উপলব্ধি করতে না পারলেও সেই বস্তুগুলোর অস্তিত্ব নষ্ট হয়ে যায় না। মানে আমি প্রত্যক্ষ করছি বলে সেটা আছে, আর আমি প্রত্যক্ষ করতে পারিনি বলে সেটা নেই।
এমন তো নয়, তার তো অস্তিত্ব আছে। তার যে অস্তিত্ব আছে সেটাকে যদি ব্যাখ্যা করতে হয়, অর্থাৎ সেই বস্তুগুলোর অস্তিত্ব যাতে নষ্ট না হয়, সেই কারণে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে হবে। না কারণ না ঈশ্বর হচ্ছে সর্বদা সমস্ত বস্তুকে কি করে? উপলব্ধি করে। সেগুলোকে ঈশ্বর কিন্তু যেহেতু ঈশ্বরের ধারণা দ্বারা সেটা সৃষ্টি, সেহেতু ঈশ্বর কিন্তু সেই বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করে। তাই জগতের অস্তিত্ব কি? অব্যাহত থাকে। তাহলে জগতের এই ধারাবাহিক অস্তিত্বকে যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু ঈশ্বরকে স্বীকার করতে হবে। এই কারণে বার্কলে তার দর্শনে ঈশ্বরের একটা বড় স্থান রয়েছে। আর কি? না ইটারনাল পারসিভার, অর্থাৎ চিরন্তন একটা উপলব্ধিকারী। বার্কলের মতে ঈশ্বর হচ্ছে সর্বদা সমস্ত বস্তুকে উপলব্ধি করেন। মানে তার ধারণা তার মনে রয়েছে। তাই ঈশ্বরকে কি? না ইটারনাল পারসিভার বলা হয়। সে হচ্ছে একটা শাশ্বত উপলব্ধিকারী। সবসময় বিষয়বস্তুকে উপলব্ধি করেন। আর মানুষ কি করে? মানুষ হচ্ছে সামূহিক উপলব্ধি করে। সাময়িকভাবে তার মনে ধারণাটা সৃষ্টি হয়। কিন্তু ঈশ্বর কি? না ঈশ্বরের যে উপলব্ধি সেটা চিরস্থায়ী। আর কি? না ধারণার উৎসহ। ধারণার উৎস রূপে কিন্তু ঈশ্বরকে স্বীকার করতে হয়। না কেন? না মানুষের মনে যে ধারণাগুলো জন্মায় তার চূড়ান্ত উৎস কিন্তু ঈশ্বর। আমাদের মনে যে ধারণাগুলো তৈরি হয় বা সৃষ্টি হয়, তার চূড়ান্ত কারণকে তার চূড়ান্ত উৎসকে না ঈশ্বর। না প্রকৃতির নিয়ম অনুসারে মানুষের কি যে মনে যে বিভিন্ন ধারণা যে সৃষ্টি হয়, সেইটা সৃষ্টি কে করেন? সেটা ঈশ্বর সৃষ্টি করেন। মানে আমাদের মনে যত ধারণা রয়েছে, সেই ধারণাগুলো ঈশ্বর সৃষ্টি করেন। তাই প্রকৃতির নিয়ম, হুম? ঈশ্বরের কিন্তু ইচ্ছার প্রকাশ। এই কারণে ঈশ্বরকে কিন্তু স্বীকার করতে হবে। আর কি? আর বার্কলে বলছেন এই যে এই জগতের শৃঙ্খলা এবং নিয়মটাকে বজায় রাখার জন্য, জগতের শৃঙ্খলা এবং নিয়মকে বজায় রাখার জন্য কিন্তু ঈশ্বরকে স্বীকার করতে হবে। পৃথিবীতে প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম আর একটা শৃঙ্খলা রয়েছে। সেই শৃঙ্খলা, সেই নিয়ম, হ্যাঁ? কে ব্যাখ্যা করতে হলে কি? না কি বলতে হবে? না ঈশ্বরের ইচ্ছা এবং নিয়ন্ত্রণের ফলেই কিন্তু এই প্রকৃতির নিয়মটা কিন্তু বজায় থাকে। এই কারণে ঈশ্বর রয়েছে। আর কি? না জড় পদার্থের প্রয়োজনীয়তা সেটাকে কিন্তু দূর করার জন্য ঈশ্বরকে স্বীকার করতে হবে। না কেন? না বার্কলের মতে জগতের বা জগৎকে ব্যাখ্যা করার জন্য জড় পদার্থকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর এবং চেতন আত্মার সাহায্যে, মানে চেতন আত্মা মানে মন। আমি বলছি কি জগতে কে আছে? আমার মন আছে আর মনের ধারণা আছে। আর লাস্টে কি আছে? না ঈশ্বর আছে। এইটার সাহায্যে কিন্তু সমস্ত ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব। তাই জড় পদার্থের যে ধারণা সেটা অপ্রয়োজনীয় ধারণা। হুম? এবং আরেকটা কারণে তিনি ঈশ্বরকে স্বীকার করার কথা বলছে নাকি? না বিভিন্ন ব্যক্তির যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে সামঞ্জস্য যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু ঈশ্বরকে স্বীকার করতে হবে। বলছে একই বস্তুকে, একটা বস্তুকে বিভিন্ন ব্যক্তি প্রায় কিন্তু একইভাবে উপলব্ধি করে। একই অভিজ্ঞতার এই যে সামঞ্জস্য, এই সামঞ্জস্য কেবল তৈরি করতে পারে কে? না ঈশ্বর। ঈশ্বর হচ্ছে সকলের মনে সুশৃঙ্খলভাবে একই ধরনের ধারণা কিন্তু সৃষ্টি করে। দেখো কেউ দূর থেকে টেবিল দেখছে, কেউ কাছ থেকে টেবিল দেখছে, হ্যাঁ? তো দেখলেও টেবিল সম্পর্কে যে একটা ধারণা যে তাদের তৈরি হয়, সেই ধারণাটা যে জায়গা থেকে দেখুক না কেন সেই ধারণাটা একই রকমের হয় এই কারণে যে ঈশ্বর কিন্তু আমাদের ধারণাটা কিন্তু সেইভাবে সৃষ্টি করেছে। হুম? তাহলে বার্কলের দর্শনে ঈশ্বরের স্থানটা আমরা বুঝতে পারলাম যে বার্কলে কেন তার দর্শনে ঈশ্বরের কথা বলছেন। এবার অহং সর্বস্ব দোষ থেকে তার দর্শনে কিভাবে তিনি তার দর্শনকে বাঁচিয়েছেন সেই বিষয়টা জাস্ট একটু আমি বলেছি, আবার একবার বলছি যে অহং সর্বস্ব দোষটা কি? না অহং সর্বস্ব বা সলিপসিজম হচ্ছে এমন এক প্রকার মতবাদ যার মানে কি বলা যায়, যে মতবাদে বলা হয় যে নিজের মন ছাড়া অন্য কোনো মন বা বস্তুর অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না। হুম? এটাই কিন্তু অহং সর্বস্ববাদ। অর্থাৎ শুধু আমিই বাস্তব এবং অন্য সবকিছু হয়তো আমার মনের ধারণা। আমি বাস্তব এবং আমার মনের ধারণা রূপে সবকিছু রয়েছে, বাকি আর কোনো কিছু নেই। হ্যাঁ? তো বার্কলের এই যে উক্তি এর মধ্যে কিন্তু কি একটা দোষ দেখা যায়, সেই দোষটা কি? না অহং সর্বস্ব দোষ। বার্কলের মতে সমস্ত বস্তুই কিন্তু ধারণা। আর এই ধারণা কেবল কি?
মনের মধ্যেই থাকে। তাহলে প্রশ্ন ওঠে একটা, কি অন্য মানুষের মনে কি সত্যি আছে? মানে অপর মনের কথা বার্কলে যে বলছে, অপর মন কি সত্যি আছে? নিজের মন আছে আমি নিজে বুঝতে পারলাম। কিন্তু অন্যের যে মন রয়েছে সেটা কি সত্যি আছে? আর বাইরের জগৎ কি সত্যি আছে? নাকি সব আমার মনের ধারণা? বলছি এই কারণে বার্কলের দর্শনের বিরুদ্ধে কিন্তু একটা দোষ আছে। সেই দোষটা হচ্ছে কি? না অহং সর্বস্ব দোষ। অর্থাৎ আমি সব জানি এবং সমস্ত কিছু আমার উপর নির্ভর করছে। দর্শনটা সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য বার্কলে হচ্ছে কি? না অপর মনের ধারণা এবং ঈশ্বরের ধারণার কথা বলে তিনি কিন্তু এই দোষ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। হুম? কিন্তু বার্কলের এই যে তত্ত্ব, সম্পূর্ণ যে তত্ত্ব, তার যে ভাববাদী তত্ত্ব, সেই ভাববাদী তত্ত্ব কিন্তু এমনি সৃষ্টি হয়নি। সেই ভাববাদী তত্ত্বের সূত্রপাত কিন্তু করে দিয়ে গেছিল লক। বার্কলে তার ভাববাদের সূত্রপাত কিন্তু করে দিয়ে গেছিল লক। লকের যে প্রতিরূপী বস্তুবাদ, হ্যাঁ? রিপ্রেজেন্টেটিভ আইডিয়ালিজম, যেখানে তিনি বলছিলেন যে আমাদের যে জ্ঞান হয় ধারণার মধ্যে দিয়ে। মনে আছে? আমাদের জ্ঞান হয় কার মধ্যে দিয়ে? ধারণার মধ্যে দিয়ে। কে বলছিল? লক। হ্যাঁ? আমরা কেবলমাত্র কি জানতে পারি? গুণকে জানতে পারি। সেই গুণের উপর নির্ভর করে বস্তুর ধারণাটা হয়। আর সেই ধারণার সাহায্যে আমাদের জ্ঞান হয়। এই ধারণাটাকে বা এই প্রতিরূপী বস্তুবাদের সূত্র ধরেই বার্কলে কিন্তু তার দর্শনে আত্মগত ভাববাদের প্রবর্তন করে। হ্যাঁ? এই হচ্ছে বার্কলের দর্শনের টোটাল সিলেবাস। যেগুলো ছিল সেগুলো আমরা বললাম। আমি বললাম তোমাদের যে বার্কলের দর্শনে কি স্বীকার করা হচ্ছে, কি স্বীকার করা হচ্ছে না। তিনি হচ্ছে বিমূর্ত জড়দ্রব্যকে স্বীকার করছেন, জড়দ্রব্যকে স্বীকার করছেন। তিনি হচ্ছে তার দর্শনে আ মুখ্য গুণ, গৌণ গুণের পার্থক্যকে অস্বীকার করছেন। তিনি তার দর্শনে দুটো তত্ত্বকে স্বীকার করছে কি? একটা ধারণা, আরেকটা কি? না মন। একটা হচ্ছে মনের ধারণা, আরেকটা হচ্ছে কি? মন। ধারণা আর মন এই দুটো বিষয়বস্তুকে স্বীকার করছে। পরবর্তীকালে তার দর্শনে যখন অহং সর্বস্ব দোষ আসছে, তখন তিনি তার দর্শনে ঈশ্বরকে একটা আলাদা তিনি স্থান দিচ্ছেন। ঈশ্বরকে কেন স্বীকার করছেন? ঈশ্বরের ভূমিকাটা কি তার দর্শনে সেটা আমি বললাম। এরপরে বলার মধ্যে দিয়ে তিনি তার দর্শনে যে অহং সর্বস্ব দোষ আমি সেটা কি বললাম এবং তিনি কিভাবে অপর মনের ধারণার কথা বলে এবং ঈশ্বর অবতারণা করে সেই অহং সর্বস্ব দোষ থেকে তার নিজের তত্ত্বকে বাঁচিয়েছেন সেটা আমি বললাম। আর যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। বার্কলের দর্শন থেকে লক, বার্কলে, হিউম, হ্যাঁ? এই ৩ টা জায়গা থেকে জাস্ট একটা আধটা করে প্রশ্ন হয়। কিন্তু পড়তে হয় কিন্তু অনেক। প্রশ্ন বেশি থাকে কিন্তু লক থেকে, হিউম থেকে। বার্কলে থেকে যে প্রশ্নগুলো থাকে, ধরো এই যে তার মূল তত্ত্ব এসিয়েস্ট পার্সিপাই বা অহং সর্বস্ব দোষ থেকে, বা এখানে তিনি যে জড়দ্রব্যকে অস্বীকার করছে সেই জায়গাটা থেকে, বা ধরো প্রশ্ন থাকে যে জায়গাগুলো থেকে যে মুখ্য গুণ, গৌণ গুণের পার্থক্যটাকে অস্বীকার করেছে সেই জায়গাগুলো থেকে। মানে এই যে জায়গাগুলো থেকে যে প্রশ্ন হয়, আমি যে প্রশ্নগুলো তোমাদের বানিয়েছি সেগুলো তোমাদের প্রদান করলে বুঝতে পারবে যে বার্কলে থেকে যে কি ধরনের প্রশ্নগুলো হয় সেইগুলো তোমরা করলে কিন্তু বুঝতে পারবে। তোমাদের যদি বার্কলে থেকে কোনো প্রশ্ন থাকে করতে পারো আমাকে।